বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন করলে ভেবে দেখা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে, মন্তব্য মির্জা ফখরুলের। ফের সিদ্ধান্ত বদল এরশাদের। জাতীয় পার্টির ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে ভাই জি এম কাদেরের নাম ঘোষণা। মহাসচিব বললেন, এরশাদের অবর্তমানে সিদ্ধান্ত হবে সাধারণ সভায়। ফেনীর সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে ঢুকে আলিম পরীক্ষার্থী ছাত্রীকে আগুনে ঝলসে দিয়েছে সহপাঠীরা। তথ্যকের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা জের, অভিযোগ স্বজনদের। এবং দেশে অগ্নিকাণ্ডের অন্তত 70% কারণ শর্ট সার্কিট। বাজারে নকল তারের ছড়াছড়ি। বিল্ডিং কোড ছাড়া কোনো ভবন নির্মাণ করতে না দেয়ার ঘোষণা। জনপদের সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোরশেদ। সুনির্দিষ্ট কারণ দেখে আবেদন করা হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে বিএনপি চেয়ারপারসন কারাগারে যান গেল বছরের 8 ফেব্রুয়ারি। এরপর ওই বছরের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের জেল হয় বেগম জিয়ার। পরের দিন 30 অক্টোবর অরফানেজ ট্রাস্ট মামলার আপিলে হাইকোর্ট সাজা বাড়িয়ে 10 বছরের কারাদণ্ড দেন বেগম জিয়াকে। এই সময় একে একে 32টি মামলায় গ্রেফতার দেখানো হয় বেগম জিয়াকে। এর মধ্যে দণ্ডিত 2 মামলা সহ 31টিতে জামিন পেলেও কুমিল্লার নাশকতার মামলায় হুকুমের আসামি বেগম জিয়ার জামিন আটকে গেলে বিলম্বিত হয় মুক্তি প্রক্রিয়া। এই অবস্থায় হাইকোর্ট কুমিল্লার মামলায় জামিন দিলেও চেম্বার আদালতে আটকে যায়। এ বিষয়ে শুনানির জন্য রোববার দিন ধার্য রয়েছে। এছাড়া মানহানির আরও একটি মামলা সহ আরও 4টি মামলায় গ্রেফতার রয়েছেন বেগম জিয়া। এ অবস্থায় গেল সপ্তাহে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়াকে। মূলত এর আগে থেকেই বেগম জিয়াকে চরম অসুস্থ দাবি করে তার মুক্তি চাইছিলেন বিএনপি নেতারা। এ অবস্থায় রোববার এ ব্যাপারে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্যারোলে মুক্তি পেতে হলে তাকে একটা কজ দিয়ে, একটা কারণ দর্শিয়ে তাকে আবেদন করতে হবে। সেই আবেদনটি আমাদের কাছে এখনো আসেনি। আসলে তারপরে আমরা চিন্তা করব আমরা তিনি যাবেন কি যাবেন। এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব দাবি করেন, সরকার বেগম জিয়াকে উন্নত চিকিৎসা না দিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বারবার আমরা পরিস্থিতি অত্যন্ত অসুস্থ, সে অসুস্থতা এমন পর্যায়ে গেছে এখন যে তিনি হাঁটতে পারেন না, তিনি কোনো কিছু খেতে পারছেন না। তাকে এইভাবে এই যে নির্যাতন করা হচ্ছে, এই নির্যাতন আমরা মনে করি এটা মানবাধিকার বিবর্জিত। জনগণকে সঙ্গে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন তৈরি করব গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, গণতন্ত্রের নেত্রী মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য। এদিকে বিএনপি চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিলে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলটি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কিছু দূর এগিয়ে আবার সেখানেই শেষ হয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। আবারও সিদ্ধান্ত পাল্টালেন এরশাদ। জাতীয় পার্টির ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে ঘোষণা করলেন ভাই জি এম কাদেরের নাম। সকালে হোসেন মোহাম্মদ এরশাদ স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশে একথা জানানো হয়। তবে জাতীয় পার্টি পারিবারিক দল নয় মন্তব্য করে দলটির মহাসচিব বলছেন, এ বিষয়ে সাধারণ সভায় সিদ্ধান্ত হবে। বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির শীর্ষ নেতা জি এম কাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে 4 মাসে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে তাকে বারবার প্রত্যাহার আর পুনর্বহালে আলোচনায় দলটি। আগেও একবার জি এম কাদেরকে নিজের উত্তরসূরি ঘোষণা করে সে অবস্থান থেকে সরে আসেন হুসেন মোহাম্মদ এরশাদ। আবার সে ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এরশাদ জানালেন, তিনি চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালে এবং তার অবর্তমানে দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ছোট ভাই জি এম কাদের। তবে চেয়ারম্যানের এমন সিদ্ধান্ত মানতে নারাজ দলের মহাসচিব মশিউর রহমান রাঙা। তিনি জানান, জাতীয় পার্টি কোনো পারিবারিক দল নয়। এরশাদের অবর্তমানে কে চেয়ারম্যান হবেন তা দলের সাধারণ সভায় সিদ্ধান্ত হবে। এটা তো একটা দল, তো এটা তো কোনো পারিবারিক বিষয় না যে আমি মারা গেলে আমার ছেলে এটার
দায়িত্ব পালন করবে এরকম তো নয়। দলের চেয়ারম্যান এবং দলের প্রতিষ্ঠাতা এবং দলের এরশাদ সাহেবের যতক্ষণ পর্যন্ত একটি নিঃশ্বাসও আছে ততক্ষণ পর্যন্ত উনি চেয়ারম্যান এখানে থাকবেন। ওনার পরেই ওনার অবর্তমানে তখন আমরা কি করব সেটা আমরা সারা বাংলাদেশের যত আমাদের কর্মী আমাদের রয়েছে, আমাদের যতগুলো জেলা রয়েছে, সব জেলা উপজেলা আমাদের কমিটি আছে, আমরা একটা সাধারণ সভা করব, সাধারণ সভা করে আমরা চেয়ারম্যান নির্ধারণ করব। এটাই হলো দলের নিয়ম, গণতন্ত্রের সিস্টেম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হুসেন মোহাম্মদ এরশাদ অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালে ছোট ভাই জিএম কাদেরকে উত্তরসূরি ঘোষণা করেন, কিন্তু 22 মার্চ দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে কো চেয়ারম্যানের পদ থেকে তাকে সরিয়ে দেয়া হয়। সেই আলোচনার রেশ কাটতে না কাটতে মাত্র 13 দিনের মাথায় গত 4 এপ্রিল জিএম কাদেরকে পুনরায় কো চেয়ারম্যানের পদে বহাল করা হয়। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করেই রুহুল আমিন হাওলাদারকেও মহাসচিবের পদ থেকে সরিয়ে নতুন মহাসচিব করা হয় মশিউর রহমান রাঙাকে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ে আরো থাকছে। বরগুনায় ক্লাস চলার সময় স্কুল ভবনের ছাদে ধস, পলেস্তারা খসে 3য় শ্রেণীর ছাত্রের মৃত্যু, আহত আরো 5। ভবন নির্মাণের 1 বছরে দেখা দেয় ফাটল। ফেনীর সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে ঢুকে আলিম পরীক্ষার্থী ছাত্রীকে আগুনে ঝলসে দিয়েছে সহপাঠীদের কয়েকজন। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকায় আনা হয়েছে। সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, যৌন হয়রানির মামলা করার জেরে মাদ্রাসা অধ্যক্ষের ইন্ধনে তাকে পুড়িয়ে হত্যার চেষ্টা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে চেষ্টা চালাচ্ছে পুলিশ। চিকিৎসকরা জানিয়েছেন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। আলিম আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে শনিবার সকালে ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যায় উপজেলার চরচান্দিয়া গ্রামের নুসরাত জাহান রাফি। স্থানীয়রা জানান, পরীক্ষার হল থেকে ভবনের ছাদে ডেকে নিয়ে যায় কয়েক শিক্ষার্থী। এ সময় তার শরীরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। তাৎক্ষণিকভাবে নুসরাতকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। উন্নত চিকিৎসার জন্য নুসরাতকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতালের চিকিৎসক। 4 থেকে 5 জন মেয়ে তার কণ্ঠস্বর পরিচিত, কিন্তু চিনতে পারে নাই। কেরোসিন ঢেলে দিয়ে গায়ে তারপর আগুন ধরাই দেয়। বার্ন মানে তো অনেক বার্ন। একটা 18 বছরের একটা মেয়ে আমাদের, তারা খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে আমাদের এখানে। তো এই জন্য আমরা তাকে ম্যানেজ করে প্লাস হলে সিভিল লাইন দিয়ে আমরা আইসিইউতে শিফট করে দেবো আর কি। আমরা একটু গন্ধ পেয়েছি কেরোসিনে, কেমিক্যাল অ্যানালাইসিস করলে আসলে ওইটা বাদ বাকিটা জানা যাবে আসলে। গত 17 মার্চ ওই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে আটক করে পুলিশ। এ নিয়ে মামলা দায়েরের পর কারাগারে রয়েছে সে। স্বজনদের অভিযোগ, ওই ঘটনার জেরেই নুসরাতকে পুড়িয়ে হত্যার চেষ্টা চালানো হয়। এগুলা দাফা চাপাতে কয় না, হুজুরে অন্যায় করছে, আর যাতে কারোর সাথে অন্যায় না করতে পারে, এটা আইনি ভাবে চলে গেছে, আইনি ভাবে হবে। যারা ঘটনা ঘটাইছে, যারা এগুলো করতেছে, যারা করাইতেছে, তাদের আমরা সবাই ফাঁসি চাই, তাদের বিচার চাই। আসলে ঘটনাটা কি ওই আগের ঘটনার কন্টিনিউশন কিনা, বা তাকে কেউ আগুন লাগালো কিনা, সে গায়ে আগুন লাগানো কিনা, যত ঘটনাই আসুক আমাদের কাছে সমস্ত তথ্যগুলো আমরা নিরপেক্ষভাবে যাচাই বাছাই করে দেখছি। এর আগে গত বছরের নভেম্বরেও আলিম 2য় বর্ষের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। ওই সময় তাকে অপসারণের দাবিতে বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ নিয়ে এলাকায় উত্তেজনা থাকলেও শপথে বহাল ছিলেন অভিযুক্ত সিরাজউদ্দৌলা। আতিয়াস সজল, সময় সংবাদ, ফেনী। দেশে অগ্নিকাণ্ডের 70 থেকে 85% কারণ হিসেবে শর্ট সার্কিটকে দায়ী করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, ভবন নির্মাণে অতি মুনাফার আশায় নিম্নমানের তার ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করায় শর্ট সার্কিট থেকে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। এদিকে রাজধানীর কাপ্তান বাজারে গিয়ে প্রতিটি দোকানে দেখা যায় নকল বৈদ্যুতিক তার। সিরিয়া সুলতানার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিজাম উদ্দিন লিটন। নবাবপুরের কাপ্তান বাজার দেশের সবচেয়ে বড় বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রির এই এলাকায় প্রতিটি দোকানেই পাওয়া যায় স্বনামধন্য কেবল কোম্পানির নকল বৈদ্যুতিক তার। এমনকি কোনো কোনো দোকানে কোম্পানির স্টিকার দেয়া থাকলেও সেই স্টিকারও নকল করে সাটানো হয় তারের কয়েলে। এমনকি সময়ের টিমও ধোঁকা খেয়ে যায় আসল নকলের প্রশ্নে।
প্রিন্টিং গুলা, ঠিক আছে, প্রিন্টিং গুলা একাদশ না, আর ওইটা একটু খুলে দেখো, অথবা কাটা আছে, অরিজিনাল তো আছে। এসব নকল তারের ভোক্তা কারা? এমন প্রশ্নে বিক্রেতারা জানান, যেসব কোম্পানি ভবন নির্মাণের দায়িত্বে থাকেন তারাই অতি লোভের আশায় মানের সাথে সমঝোতা করেন। অন্যদিকে নিখুঁতভাবে নকল হওয়ায় মূল ভোক্তাও বুঝতে পারেন না আসল নকলের ফারাকটুকু। বিক্রেতারাও জানান, এসব নকল তারের ঝুঁকি বেশি। অরিজিনাল নিলে হয়তো আপনার ঠকার সম্ভাবনা থাকতে পারে, তারপরে 2 নাম্বার দিল, কারণ 2 নাম্বার নিলে তো আর আপনাকে ঠকাই যাচ্ছে না। বিষয়টি নিয়ে বুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে গেলে তারা জানান, মানসম্পন্ন তারে উল্লেখ থাকা মান নকল তারের ক্ষেত্রে মানা হয় না। ফলে যে অ্যাম্পিয়ার বা লোড নেওয়ার ক্ষমতা তারের থাকতে হয় তা না থাকায় অধিক লোডের বৈদ্যুতিক জিনিস ব্যবহারের কারণে শর্ট সার্কিটের ঘটনা ঘটে। একটা বিল্ডিং আমরা যখন করব, লোড ক্যালকুলেশন করে কিন্তু আমাদের সেই কেবলগুলোকে চুজ করতে হবে। আমরা টেস্ট করি সার্কিট ব্রেকার, এটা আমরা এমন সার্কিট ব্রেকার পেয়েছি যে নিজেই সে পুড়ে যাচ্ছে কিন্তু সার্কিটকে ব্রেক করতে পারতেছে না। তার মানে কোয়ালিটি অফ সার্কিট ব্রেকার ইজ ভেরি ব্যাড। এদিকে নিরাপদ নগরায়নে শুধু ভবন মানসম্মত বৈদ্যুতিক সংযোগ থাকা নিশ্চিত করলেই হবে না, যারা ভবন পরিদর্শন করেন তাদের বৈদ্যুতিক তারের ব্যবহার ও নিরাপত্তার দিকটিও গুরুত্ব দিতে হবে বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। দেখানোর জন্য আমি ফ্যাসিলিটিসগুলি দিচ্ছি, আর পিছনে আমি অঙ্ক করতেছি 50%-এর বেশি লোড তো কখনো হবে না। অতএব সংযোগ, তারের সাইজ, সাবস্টেশন সব 50%-এর উপরে করা, কিন্তু দেখাচ্ছি আমি তোমাকে 100%-এর। আমাদের ঢাকা শহরে নামি দামি বহুত অ্যাপার্টমেন্ট প্রজেক্টে সাবস্টেশনে আগুন লেগেছে বিকজ অফ দ্যাট। পাশাপাশি এসব অবৈধ নকল বৈদ্যুতিক কেবল তৈরির কোম্পানিগুলোকেও আইনের আওতায় আনার পরামর্শ তাদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী রাশেদ বাপ্পি। তার সঙ্গে আছেন তড়িৎ ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসির আরাফাত। সরাসরি চলে যাচ্ছে সেখানে। দর্শক, জনপদের সময়ের বিশেষ আলোচনায় স্বাগত জানাচ্ছি আমি রাশেদ বাপ্পি। আজ আমরা আলোচনা করব বৈদ্যুতিক শর্ট সার্কিট নিয়ে। দর্শক, আপনারা জানেন বিগত কয়েকটা দিন পরপরই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে রাজধানীতে। আমরা যদি একটু উল্লেখ করে বলি, সেটি হচ্ছে 14 ফেব্রুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অগ্নিকাণ্ড। এরপর চুরিহাট্টায় আমরা দেখেছি 20 ফেব্রুয়ারি গভীর রাতে অগ্নিকাণ্ড। এরপর আবার বনানী রেফার টাওয়ারের অগ্নিকাণ্ড। এর রেশ কাটতে না কাটতেই গুলশানের ডিএনসিসি মার্কেটের অগ্নিকাণ্ড, এবং একই সঙ্গে বুধবার গভীর রাতে খিলগাঁও মার্কেটের অগ্নিকাণ্ড। এইসব অগ্নিকাণ্ডে যেমন অনেক জিনিসপত্রের মালামাল মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, ঠিক একইভাবে নিহতের সংখ্যাও কিন্তু বাড়ছে। এই অগ্নিকাণ্ডের কারণ হিসেবে যেমন আমরা বিভিন্ন ভবন নির্মাণের ক্ষেত্রে অনিয়ম, অবকাঠামোগত বিভিন্ন ত্রুটি আমরা দেখতে পাচ্ছি, ঠিক একই সঙ্গে আগুনের সূত্রপাত নিয়ে যখন বিভিন্ন তথ্যপত্র বিশ্লেষণ করা হয়, ঠিক তখন শর্ট সার্কিটের বিষয়টি কিন্তু উঠে আসছে। আর এ নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন ইয়াসির আরাফাত, সহযোগী অধ্যাপক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, বুয়েট। স্যার, আপনাকে স্বাগত আজকের আলোচনায়। আমরা একটু শর্ট সার্কিট কি, কেন হয়, এই নিয়ে আলোচনা করব। এই নিয়ে আমি আপনার কাছে জানতে চাইবো। তবে আরও একটি বিষয় জানবো, বৈদ্যুতিক শর্ট সার্কিটের বিষয়টি যখন উঠে আসে কোনো অগ্নিকাণ্ডের পর, তখন কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে একটি ধারণা কাজ করে যে শর্ট সার্কিট এটা তো হতেই পারে, এটা তো কোনো মানুষের ভুলের কারণে আগুন লাগেনি, কোনো চুলা থেকে আগুন লাগেনি, এইসব বিষয় কিন্তু আমাদের উঠে আসে। আসলে মূল ধারণাটা কি শর্ট সার্কিটের বিষয়ে? আচ্ছা, আমরা বাড়িতে বিদ্যুৎ ইউজ করি। এখন জীবনটা এমন হয়ে গেছে যে আপনার গরিবের ঘর থেকে শুরু করে ধনী সবার বাড়িতে বিদ্যুৎ আছে। তো এই বিদ্যুতের জন্য যে লাইন বসানো হয়, এই লাইনের আমরা একটা বিদ্যুতের সোর্স হিসাবে হচ্ছে সুইচ বোর্ড, এবং তার পেছনে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, মেইন বোর্ড, এগুলি আমরা ইউজ করি। এটা হলো বিদ্যুতের সোর্স। আর আমরা যেটা লোড হিসাবে ইউজ করি, এটা হচ্ছে ফ্যান, লাইট, এই জিনিসগুলি, অথবা অন্য কোনো চুলা আছে, মাইক্রো ওভেন, এগুলি। তো এই দুইটার মাঝে যে তারটা আছে, এই তার যদি ইনসুলেশন ব্রেক হয়ে যাওয়ার কারণে, এটা একটা আবরণ দেওয়া থাকে, এটা যদি ব্রেক হয়ে যাওয়ার কারণে দুটো লেগে যায়, তাহলে যেটা হচ্ছে যে বিদ্যুতিক শক্তিটা সোর্স থেকে ওই জায়গা দিয়ে আপনার হচ্ছে বেরিয়ে আসবে, এবং ওখানে হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ যাওয়ার কারণে যদি সার্কিট ব্রেকারটা এটাকে যদি ভাঙতে না পারে, আমরা সার্কিট ব্রেকার তো থাকে, তাই না, বাসায় সার্কিট ব্রেকার থাকে, তাহলে এটা ভাঙতে না পারলে ওখানে শর্ট সার্কিট থেকে অতিরিক্ত কারেন্ট যে গরম হয়ে আগুন লেগে যাবে, এইটা আর লোডে যাবে না। অর্থাৎ ফ্যান, লাইট, মাইক্রো ওভেন, ফ্রিজ, এসি যা আছে না কেন, ছোট বড় সবার বাসায় বলেন শর্ট সার্কিটের পরিণতি একই, যে সেখানে হচ্ছে হিউজ পরিমাণ কারেন্ট যাবে। এই কারেন্টটা কিছুক্ষণের মধ্যে থামানো না গেলে, থামাবে হচ্ছে সার্কিট ব্রেকার, সেটা থামানো না গেলে গরম হয়ে আগুন লাগবে। এটার পরিণতি হচ্ছে এই।
তো এখন সার্কিট ব্রেকার যে এটাকে থামাবে এগুলির কোয়ালিটি ভালো না। আপনি বাজারে সার্কিট ব্রেকার কিনতে গেলে দোকানিরা আপনাকে এরকমও বলবে যে এটা হচ্ছে যে শুধু আপনি কোনটা চান, যেটা ট্রিপ করবে না যেটা করবে না, অর্থাৎ একটা 200 টাকায় পাওয়া যায়, একটা ধরেন 500 টাকা 2000 টাকায়, এটা অ্যাম্পিয়ারের উপর ডিপেন্ড করে। তাহলে আপনার এমন বিষয় আছে যে কেউ লাগানোর জন্য শুধুমাত্র লাগায়, এটা কখনো কাজ করে না। তাইলে এখানে যে একটা আপনার কোয়ালিটির যে ঘাটতি, তো এই কারণে বেশিরভাগ ক্ষেত্রে শর্ট সার্কিট হলে এটা বন্ধ হয় না এবং আগুন লেগে যায়। তো এই বৈদ্যুতিক যন্ত্রগুলোর বা এগুলোর উপাদান বা কোয়ালিটি সম্পর্কে জানবো, তার আগে মানুষের প্রচলিত ধারণার কথাটি একটু, যে আমি আপনাকে যেটি বললাম যে আমরা আগুন লাগলে যদি কখনো তদন্তের পরে যখন বেরিয়ে আসে যে শর্ট সার্কিটে, তখন অনেক ক্ষেত্রে আমরা ধরে নেই এটা হতেই পারে। আপনি এক্ষেত্রে কি মনে করেন, আসলে প্রচলিত ধারণাটা কতটুকু যৌক্তিক? এই প্রচলিত ধারণাটা আসলে ভ্রান্ত জিনিসের উপর গড়ে উঠছে। সেটা হচ্ছে যে এইটা কোনো ক্যালামিটি না, এইটা ন্যাচারাল কিছু না, এইটা অবশ্যই প্রতিরোধ করা মানুষের দায়িত্ব এবং যারা এই ডিজাইনের সাথে জড়িত তারা এটার জন্য দায়ী। এখন কথা হচ্ছে যে এইটা ডিজাইনের সাথে জড়িত কে? আমাদের দেশের রুল নিয়মকানুন যা আছে, রাজুক অথবা রাজুকের বাইরে যদি আপনি বিল্ডিং ডিজাইন করেন, তো সেটা হচ্ছে পৌরসভা বা এরকম যারা আছে, তো তাদের রিকোয়ারমেন্টে কোনো জায়গায় বৈদ্যুতিক ডিজাইন কে করেছে তার কোনো সিগনেচার লাগে না। তো সিগনেচার যদি না লাগে, আপনি যে কোনো ডিজাইন করা ছাড়াই আপনি বাড়িটা তৈরি করে ফেলতে পারেন। আপনি দেখেন, একজনকে দায়ী করার আগে তাকে তো আগে নিয়মের মধ্যে আনতে হবে, ট্রান্সপারেন্সিটা লাগবে, অ্যাকাউন্টেবিলিটি লাগবে। কে করছে এটার কোনো রেকর্ড থাকছে না, ডিজাইনটা কে করেছে কোনো রেকর্ড থাকছে না। তো যেটা হচ্ছে, কারণ আপনি খেয়াল করবেন ওখানে একজন আর্কিটেক্টের সাইন লাগে, আরেকজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাইন লাগে। এটা হচ্ছে বাংলাদেশের বাড়িঘর বানানো, দ্যাট ইজ ইমারত নির্মাণ বিধিমালা বা বিএনবিসি যেগুলি আছে, এগুলির আলোকে এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার একজনের যে ইনভলভমেন্ট লাগবে, এটার কোনো অফিসিয়াল আসলে কোনো জায়গাটা নাই। তো যার কারণে যেটা হচ্ছে যে এই যে তারটা দিয়ে যে একটা দুর্ঘটনা ঘটে আগুন লেগে এরকম কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে, এটার জন্য কাকে দায়ী করবেন, কাকে ধরবেন, তাকে তো আগে নিয়মের মধ্যে আনতে হবে। মানে কে ডিজাইন করেছে আপনি তো তাকে খুঁজে পাবেন না, কারণ দেয়ার ইজ আমরা যখন কোনো একটি ভবন করতে যাই, ঠিকভাবে ডিজাইন করা যেত তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। আচ্ছা, আমরা যখন কোনো ভবন করতে যাই তখন কিন্তু আমরা সিভিল ইঞ্জিনিয়ারের সাহায্য নেই, কিন্তু একটি ভবন নির্মাণ করতে গেলে সেক্ষেত্রে বৈদ্যুতিক প্রকৌশলী বা যান্ত্রিক প্রকৌশলী তাদের কতটুকু আমরা মূল্যায়ন করি বা তাদের সম্পৃক্ততা এখানে কতটুকু, নাকি আমরা তাদেরকে বাদ দিয়েই আমরা ভবনগুলো নির্মাণ করে ফেলছি? বর্তমান নিয়মে এদের ওখানে কোনো ভূমিকা অফিসিয়ালি নেই। যারা এগুলি সম্পর্কে সচেতন তারা ডিজাইন করার সময় এখানে আসলে ইলেকট্রিক্যাল প্রকৌশলী বা মেকানিক্যাল মানে যান্ত্রিক প্রকৌশলীকে এখানে আসলে কাজে লাগায়, এসি বৈদ্যুতিক ব্যাপার স্যাপারের জন্য কাজে লাগায়। যেমন কথার কথা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে কোনো বড় একটা সরকারি প্রকল্পে ধরেন ডিজাইনটা বুয়েট থেকেই করা হলো, ওই রাজুকে পাস হওয়ার সময় কিন্তু ওখানে এই ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কারো সাইন লাগবে না, লাগবে কিন্তু দুজনেরই। কিন্তু তারা সচেতন বলে এবং বুয়েট সচেতন বলে এখানে কিন্তু সব প্রকৌশলীগুলিকে লাগানো হয়, লাগিয়ে সেটাকে নিয়ম মনে করা হয়। কিন্তু এরকম বিল্ডিং বাংলাদেশে যত ডিমান্ড আছে তার এখানে 1%ও তো ওইভাবে আমরা এখানে করছি না, এখানে আসছে না। আর এখানে আসলে আমরা করতেও পারবো না, এত জনবল তো এখানে নাই। কিন্তু সাধারণ মানুষের ঘরবাড়ি যে হচ্ছে সেখানে এইটা ওই সাইন করার জন্য দুজন লোক সাইন করে এবং বাকিদের কোনো রিকোয়ারমেন্ট না থাকায় সেই ইলেকট্রিক্যাল ডিজাইনটা কিভাবে কোথার থেকে হচ্ছে, সেখানে তার সাইজটা ঠিক আছে কিনা, ওই আপনার যে ইকুইপমেন্ট যেগুলি আছে আমরা বলি প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, মানে সার্কিট ব্রেকার এগুলি ঠিক আছে কিনা, ট্রান্সফরমারটা ঠিক আছে কিনা, কেবলগুলি সাইজে ছোট হয়ে যাচ্ছে কিনা, এইটা দেখার কেউ নাই, কারো দায়িত্ব নাই। এটাই দেশের নিয়ম। এই অপসংস্কৃতি গড়ে উঠছে। একটু বৈদ্যুতিক যে যন্ত্রপাতির মান নিয়ে আপনি কথা বলছিলেন, আমরা বৈদ্যুতিক তারের ক্ষেত্রে দেখেছি, আমি নিজেও বিভিন্ন সময় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গিয়েও দেখেছি কোটি কোটি টাকার নকল তার ধরা পড়ছে। এই বিষয়ে আপনি কি মনে করেন যে এই যে একটি কালো বাজার তৈরি হচ্ছে, নকল বৈদ্যুতিক তারের যে মার্কেট তৈরি হচ্ছে, একই সঙ্গে এইগুলো যখন আমরা ব্যবহার করছি আমরা নিজেরাও জানতে পারছি না নিজের অজান্তে কতটা ভয়াবহ পরিণতির দিকে আমরা ঠেলে দিচ্ছি, এটা আসলে নিয়ন্ত্রণ করার কোনো উপায় আছে কিনা? উপায় অবশ্যই আছে। উপায় হচ্ছে প্রথমত এটা আমরা যেটাকে সার্ভেলেন্স বলি সেটা বাড়াতে হবে। অর্থাৎ আপনি খাদ্য অন্যান্য জিনিসের ক্ষেত্রে যেরকম দেখবেন যে এটা আপনার সরকারি কমিশন, দ্যাট ইজ তারা হয়তো একটা টিম যায় যেটাকে আমরা মোবাইল কোর্ট বলি, যে তারা সেখানে যে এগুলি দেখে। তবে এটা নিয়ে কিছু বিতর্ক আছে যে সেখানে ওই বিষয়ের এক্সপার্ট সঙ্গে থাকা দরকার, আদারওয়াইজ যেটাকে খারাপ বলছে ভালো বলছে সেটা বলার ভিত্তিটা কি। তো এই ক্ষেত্রে আপনার একইভাবে এটা খাদ্য না, কিন্তু এটা এমন একটা জিনিস যেটা বাড়ির মধ্যে একটা সময় দুর্ঘটনা ঘটিয়ে দেখা যাচ্ছে যে শত শত মানুষের জীবনের প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। সো এইটার ওই সার্ভেলেন্সটা বাড়াতে হবে, কিন্তু সাথে এক্সপার্ট লোক নিয়ে যেতে হবে এবং এইগুলি আপনার স্যাম্পল ওখান থেকে নিয়ে এসে টেস্ট করতে হবে। আমরা এখানেই
টেস্ট করি, বুয়েটে এটা অনেক টেস্ট হয়, কিন্তু ওখানে একটা বিষয় আছে, আমরা একটু যারা আসলে বড় বড় লটে আপনার উৎপাদন করে তাদেরটা টেস্ট করি। খুচরা মানুষ যেগুলি কিনে এই সামান্য এগুলি টেস্ট করার ফ্যাসিলিটিস আসলে ওইভাবে নাই। কারণ বুঝতেছেন সেক্ষেত্রে হচ্ছে হাজার হাজার বা না লক্ষ লক্ষ স্যাম্পল আসলে টেস্টিং করতে হবে। তো আমার মনে হয় যে একটা জায়গা থেকে এই রেসপন্সিবিলিটি, একটা ন্যাশনাল রেসপন্সিবিলিটি মনে করে এ ধরনের ফ্যাসিলিটিস আমরা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি যারা আছে টেস্টিং ল্যাবরেটরিতে এগুলি করা দরকার। এবং আমরা কিন্তু এখন টেস্ট করছি, যেটা বললাম যে মনে করেন একজন ম্যানুফ্যাকচারার সেখানে কয়েক লক্ষ মিটার তার তৈরি করলো, ওখান থেকে স্যাম্পল আমরা টেস্ট করছি। কিন্তু আমি যখন আমার বাড়ির জন্য ব্যবহার করব, যখন আমি কয়েক বান্ডেল কিনছি, তখন কিন্তু টেস্ট করার ফ্যাসিলিটিস আমাদের এখানে নেই, কারণ অত সার্ভিস দিয়ে পারি না, এত বেশি ডিমান্ড এইগুলি যে এটা সার্ভিস দিয়ে পারি না। যদি এইটা করা যায় তাহলে ধরে ফেলা যায়, মানে এটার কোয়ালিটিটা কি আছে। নকল বিক্রি করছে, নকলের স্যাম্পল এনে বিক্রি করলে কিন্তু তারপর যদি ওই দোকানিকে যদি এটার জন্য পানিশ করা যায় মোবাইল কোর্টের মাধ্যমে, তাহলে এইগুলি সম্ভব, এগুলি কোয়ালিটি রক্ষা করা সম্ভব। আচ্ছা, আমরা আশা করছি সেই বিষয়গুলো দেখা হবে, কর্তৃপক্ষ যারা আছেন তারা দেখবেন। আরেকটি বিষয় আমি আপনাকে বলি যে গত কয়েকটি দুর্ঘটনার পরে সম্প্রতি আমরা দেখছি যে রাজুকের পক্ষ থেকে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিভিন্ন দল রাজধানীর যে বহুতল ভবনগুলো আছে সেগুলো পরিদর্শন করছে। কিন্তু আমি কয়েকটি দলের সঙ্গেই ছিলাম পরিদর্শনে, কোনো দলকেই দেখিনি যে তার যে বৈদ্যুতিক যে তার, সেই তারটা কবে লাগানো হয়েছে, তারটা কোয়ালিটি ঠিক আছে কিনা, সেগুলো কিন্তু পরিদর্শন করছেন না। আমি যদি আপনাকে বলি সেটি হচ্ছে, আমরা একটি ভবন, আমি যদি ভুল না করে থাকি, একটি ভবনের আয়ুষ্কাল আমরা ধরে থাকি 75 থেকে 100 বছর। আর সেই ভবনের যে বৈদ্যুতিক তারের যে ওয়্যারিং সেটাকে আমরা ধরি 10 থেকে 12 বছর, আমি যদি ভুল না করে থাকি। সেক্ষেত্রে ওই বিষয়গুলো দেখা উচিত কিনা? আমরা শুধু ভবনের অবকাঠামোগত বিষয়গুলো দেখছি, জরুরি বহির্গমন পথ আছে কিনা সেটি দেখছি, একই সঙ্গে দেখছি অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা কতটুকু কার্যকর আছে। কিন্তু আমি যে তার ব্যবহার করে রাখলাম আরও 20 বছর, 30 বছর, 50 বছর আগে, সেই তারগুলো কি অবস্থায় আছে সেগুলো কি নজরদারির মধ্যে আনা উচিত কিনা? এক কথায় অবশ্যই উচিত। আর আপনি যে প্রশ্নটা তুলেছেন এটা দুইটা দিক আছে। আমি সংক্ষেপে প্রথম দিকটা বলি যে আপনি যে তদন্ত কমিটিগুলির কথা বলছেন, এটা আপনি মানে ধনাত্মকভাবে বা ঋণাত্মকভাবে যেইভাবেই আপনি নেন, আমি আইবির হয়ে এরকম দুটো তদন্ত কমিটির সাথে আছি, চুড়িহাটটায়ও ছিলাম, এই এফআর টাওয়ারের এখানে করেছি। আমাদের রিপোর্টে আমার কাছে অসংখ্য ছবি আছে এই তারের, যেহেতু আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, স্বাভাবিকভাবেই এই তারের ছবিগুলি, আপনি যে প্রশ্ন তুলেছেন এইটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমাদের একটা বাধ্যবাধকতা থাকে, আপনি নিজে ফিল্ডে কাজ করেন, আপনি জানেন যে সিকিউরিটির কারণে এবং অন্যান্য অনেক বিষয়ের কারণে মিডিয়াকে ওই মুহূর্তে ঢুকতে দেওয়া হয় না, টিমের সাথে মিডিয়াকে ঢুকতে দেওয়া হয় না। কাজেই আমরা যে এগুলি স্যাম্পল এনেছি এবং তারের বিষয়গুলি মাথায় নিয়েছি এবং এগুলির রিপোর্টে সেটার জিনিসটা আসছে, এটা আসলে আপনাকে আমি একটু বিনয়ের সাথে কারেকশন দিলাম। আরেকটা জিনিস হচ্ছে আইবির লেটেস্ট রিপোর্ট যেটা আমরা ওই তদন্ত কমিটি থেকে করেছি, ওখানে কিন্তু এই আপনি যে ইঞ্জিনিয়ারগুলির কথা বললেন তাদের কেন ওখানে ইনভলভমেন্ট নাই, সেটা করা হোক, এটাই হচ্ছে আমাদের একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সুপারিশ, যে এইটা ট্রান্সপারেন্সির জন্য সাথে অন্যান্য মানসম্মত ইঞ্জিনিয়ারদের দিয়ে করতে হবে। সেটার মধ্যে কারা কারা থাকবে সেগুলি আমরা পরিষ্কার বলে দিয়েছি। আমি জানি না এখনো যে রিপোর্টটা আমরা 4 তারিখে সাইন করেছি, ওনারা শেয়ার মানে মিডিয়ার সাথে এটা শেয়ার করার কথা, হয়তো আজকালের মধ্যে এটা করে ফেলবে। সো ওই দিকটা তাহলে বললাম যে একটু কারেকশন আছে, আসলে এগুলির গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা আমি আপনাকে সেকেন্ড, আপনি ওটার সাথে বলছিলেন যে ওইটা হচ্ছে যে তারের ব্যাপারটা কেন ওখানে আসছে না, আর অন্যটা হচ্ছে যে আপনার মনে করেন যে এই এত মানুষ যাচ্ছে, কে কি বলছে, কেউ বুঝে বলছে, কেউ না বুঝে বলছে, কেউ সরাসরি মনে করেন যে একটা অফিসিয়াল চাপের কারণে বলছে। সো এগুলিকে ওইভাবে কম্পেয়ার করা ঠিক না। অনেকে আপনারা পরিদর্শন করছে সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু আমি নিজে যখন রাজুকের পরিদর্শন টিমের সঙ্গে গিয়েছি, আমি যখন ফায়ার সার্ভিসের সঙ্গে গিয়েছি, তাদেরকে দেখিনি যে তার কি আছে না আছে সেটা নিয়ে কথা বলতে, এই কথা বললাম। আচ্ছা, আপনি আচ্ছা সবার দেখা উচিত, আচ্ছা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ থাকছে না। হ্যাঁ স্যার, আপনি আইবির কথা বললেন, আপনাদের যে একটি সংগঠন আছে প্রকৌশলীদের, আপনার কি মনে হয় না যে ভবন নির্মাতা প্রতিষ্ঠান যারা রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো, ডেভেলপার, তাদের সঙ্গে কি প্রকৌশলীরা একটু কম্প্রোমাইজ করে ফেলছে এই তার বৈদ্যুতিক কেবল বা তার ব্যবহারের ক্ষেত্রে? নিম্নমানের কম দামি তার ব্যবহার করে ভবন নির্মাণের ব্যয় তারা কমিয়ে ফেলছে, এরকম কি থাকতে পারে কিনা, আপনি কি মনে করেন?
আসলে এই যে জিনিসটা বলেছেন এটা তো আসলে আমাদের যে প্রকৌশলী কমিউনিটি আসলে এটার দিকে সরাসরি আপনি প্রশ্নটা করেছেন। তো এখন এখানে লুকানোর কিছু নাই তো, কারণ জানা যাচ্ছে যে এই এফআর টাওয়ারের যে এটার ভবনের মালিকই একজন প্রকৌশলী, তো এগুলি লুকানোর কিছু নেই। আমি যেটা বলছি যে আইনের ফাঁকফোকর দিয়ে আসলে এই জিনিসগুলি হয়ে যাচ্ছে, আইনের ফাঁকফোকর দিয়ে, অর্থাৎ কিনা ওখানে ধরা যাবে না, বাধ্য করা যাবে না, সেই কারণে অনেকে এই কম্প্রোমাইজ করছে আর কি। কিন্তু এটা কেউ ইন্টেনশনালি করছে, একটা কমিউনিটি তার প্রাতিষ্ঠানিকভাবে এগুলিকে সাপোর্ট দিচ্ছে এবং তারা আপনার মনে করেন যে কোনো আইন ইমপ্লিমেন্ট করতে দেবে না, এটা কখনোই না। এটা কখনোই না যে এটা প্রাতিষ্ঠানিকভাবে মনে করেন যে প্রকৌশলীরা ব্যবসায়ীদের সাথে বা বাড়ি নির্মাতাদের সাথে এগুলি করছে। তাকে আগে আপনি ট্রান্সপারেন্সির মধ্যে আনেন এবং তার সিগনেচারের জন্য তাকে দায়ী থাকতে হবে, এই জিনিসটা করেন। যেমন বৈদ্যুতিক ব্যাপার স্যাপারগুলির জন্য কারো কোনো দায়িত্বই নেই। তো এই ক্ষেত্রে এখন মনে করেন যে এইসব জায়গায় যে হচ্ছে, আগুন যদি আপনার প্রথমে বিদ্যুৎ থেকেই লেগে থাকে, তো সেইটা থামানো গেলে তো এই যে আমার সিঁড়িটা ছোট, পানির ব্যবস্থা নেই, ফায়ার ডোর নেই, এই প্রশ্নগুলি তো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু এইটা আসার আগে থেমে গেলে এটা হতো, তাই না? তাহলে এই সব জায়গায় আগে ওইটার রিকোয়ারমেন্ট কোনো বাংলাদেশের রুলে নেই, এ যাবৎ যত রুল হয়েছে তার মধ্যে রিকোয়ারমেন্টটা নেই। সেক্ষেত্রে কেউ যদি ওরকম করেও, তাই আমরা কি করে বলি যে এই কমিউনিটি আসলে কম্প্রোমাইজ করছে? মানে ভালো মন্দ সবই তো আছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করব যে প্রকৌশলীরা যেমন সচেতন হবেন, একই সঙ্গে ভবন মালিক যারা রয়েছেন তারাও সচেতন হবেন। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম যে সাম্প্রতিক সময় বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় যেমন প্রাণহানি ঘটেছে, একই সঙ্গে বিভিন্ন মানুষ নিঃস্ব হয়েছেন, বিভিন্ন মার্কেট দোকানঘর পুড়ে গিয়েছে, এবং এর কারণ হিসেবে কিন্তু যে বিষয়টি বারবার উঠে আসছে সেটি হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট। এবং এই বৈদ্যুতিক শর্ট সার্কিটের বিষয়টি আমরা একদম মাথায় নিচ্ছি না। হয়তো আমরা আজকে যখন আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা হয়তো কিছুটা উপলব্ধি করতে সক্ষম হয়েছে যে আমাদের বৈদ্যুতিক যে তার ব্যবহার করি আমরা, সেগুলোর ব্যাপারেও আমাদেরকে আরও সচেতন হতে হবে। অন্যান্য যেসব যন্ত্রপাতি ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না। এই বিষয়টি নিয়ে আমরা আসলে এই আজকের আলোচনা উঠে আসলো। দর্শক, এই ছিল এখনকার মতো। আমরা সরাসরি ছিলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহকর্মী রাশেদ বাপ্পির সঙ্গে। অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্ট সার্কিট কতটুকু দায়ী এবং তা থেকে উত্তরণের নানা উপায় নিয়ে তিনি কথা বলছিলেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসির আরাফাতের সঙ্গে। জনপদের সময়ে আরও থাকছে। ত্রিপক্ষীয় বৈঠকের পর 10 দিন পর খুলে দেয়া হলো বরিশাল বিশ্ববিদ্যালয়। সমঝোতার দাবি প্রশাসনের, ভিসি অপসারণের দাবিতে অনড় শিক্ষার্থীরা। বিল্ডিং কোড না মেনে আর একটি ভবনও নির্মাণ করতে দেয়া হবে না জানিয়ে গণপূর্ত মন্ত্রী বলেছেন, 2-1 সপ্তাহের মধ্যেই ভবন নির্মাণ সংক্রান্ত নতুন নীতিমালার গেজেট প্রকাশ করা হবে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বহুতল ভবনের অগ্নি নিরাপত্তা যাচাই কার্যক্রম উদ্বোধন করে মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নিরাপদ নয় এমন ভবনে কাজ করতে বাধ্য করার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর বনানীতে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। ভবন নির্মাণে নানা অসঙ্গতি উঠে আসছে রাজুকসহ নানা পক্ষের অভিযান ও অনুসন্ধানে। এরই মধ্যে সাংবাদিকদের গণপূর্ত মন্ত্রী বলেন, ভবন নির্মাণের নতুন নীতিমালার গেজেট প্রকাশিত হচ্ছে খুব শিগগিরই। এই যে বিল্ডিং কোডে সুপারভিশন অথরিটি ডেফিনেশন, এই ছোট্ট একটা বিষয় নিয়ে ভ্যাটিং হয়ে আসার পরেও বিষয়টা গেজেট আকারে প্রকাশিত হয়নি। আমি লাস্ট ক্যাবিনেট মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে বিষয়টা এনেছি। আমি আশা করছি 2-1 সপ্তাহের ভিতরেই গেজেট আকারে প্রকাশিত হবে। 4 বছর অপেক্ষমানের তথ্যটা বোধহয় একটু ভুল হতে পারে। 2017 সালে চূড়ান্ত ভ্যাটিং হয়েছে। বহুতল ভবনগুলোর নথি যাচাইয়ের চলমান প্রক্রিয়া অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, পুরান ঢাকাকে ঢেলে সাজাতে নতুনভাবে প্লট ভাগ করে ভবন নির্মাণের পরিকল্পনা চলছে। রিডেভেলপমেন্টের অর্থটা হচ্ছে, পুরনো ঢাকায় 5 কাঠা জায়গার উপর কোথাও কোথাও 3টা দালান আছে। এতে ইটের ব্যবহার করা হয়েছে, সিমেন্টের ব্যবহার কম, রডের ব্যবহার কম। আমরা তাদেরকে প্রস্তাব দিব যে তাদের এই বিল্ডিং ভেঙে আমরা মানসম্মত, পরিবেশ সম্মত, বিল্ডিং কোড সম্মত ইমারত করে দেব। এই 3 জন মালিক রেশিও অনুযায়ী যে কটা ফ্ল্যাট পেতে পারেন আমরা সে ফ্ল্যাট দিয়ে দেব। এদিকে রাজধানীর গুলশানে উত্তর সিটিতে অগ্নি নিরাপত্তা যাচাই কার্যক্রম উদ্বোধন করে মেয়র বলেন, সতর্ক করার পরও অগ্নি নির্বাপন ব্যবস্থা না নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রথম অবস্থায় যেখানে যাব সেই বিল্ডিংগুলোকে আমরা ওয়ার্নিং দিয়ে আসবো। ওয়ার্নিং দিয়ে বলবো যে আপনার এগুলো ঠিক করতে আপনার কতদিন লাগবে, এটা কারেক্টিভ অ্যাকশন প্ল্যান যেটাকে বলে ক্যাপ দেওয়া হবে। এরপরে যখন যাবো আমি কিন্তু ম্যাজিস্ট্রেট পাঠাবো। আমি ম্যাজিস্ট্রেট পাঠায় যদি দেখি যে তারা তাদের বিল্ডিংয়ে ঠিকমতো কাজ করে নাই, অবশ্যই সেই বিল্ডিংয়ে যে অফিস থাকবে বা বিল্ডিংয়ে ভবন যে আছে তাদেরকে আইনি প্রক্রিয়ার মধ্যে শোকজ করে, যদি সেখানে কোনো ধরনের দোকান বা অফিস থাকে তাহলে সেইটার
ট্রেড লাইসেন্স কিন্তু আমি বাতিল করে দিব। অন্যদিকে উত্তরার 3 নম্বর সেক্টরে বহুতল ভবনগুলো পরিদর্শন করে রাজুক। সিভিল এভিয়েশনের বিধি মোতাবেক ভবনের উচ্চতার ক্ষেত্রে 150 ফুটের নিয়ম মানেননি অনেক ভবন মালিক। অগ্নি নির্বাপন ব্যবস্থাতেও পাওয়া যায় অনিয়ম। পরিদর্শনের 15 দিন শেষে 8টি জনের 24টি দলের প্রতিবেদন মোতাবেক ব্যবস্থা নেবে রাজুক। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। বরগুনায় একটি প্রাথমিক বিদ্যালয় শ্রেণীকক্ষে ছাদের পলেস্তারা খসে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত 5 জন। শিক্ষক অভিভাবকরা জানিয়েছেন, দুপুরে তালতলী উপজেলার ছোট বগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণীর ক্লাস চলছিল। এ সময় ভবনে গ্রেড বিম ভেঙে শিক্ষার্থীদের উপর পড়ে। এতে 6 শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মানসুরা নামে এক ছাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে একই ক্লাসের আরও 5 জন শিক্ষার্থী। অভিভাবকদের অভিযোগ, 2002 সালে নির্মাণ করা ভবনটি 1 বছরের মধ্যে গ্রেড বিম সহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। সমঝোতা বৈঠকে বরিশাল বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় আন্দোলনকারীরা। এর আগে শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা বৈঠকে রোববার বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। বরিশাল বিভাগীয় কমিশনারের আহ্বানে সার্কিট হাউসে বেলা 11টায় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে দুপক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। শিক্ষার্থীদের কটূক্তির প্রতিবাদ ও ভিসির পদত্যাগ দাবিতে 27 মার্চ থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে বন্ধ করে দেয়া হয় বিশ্ববিদ্যালয়। চট্টগ্রামে চাঁদা না পেয়ে এক যুবকের 2 পা ড্রিল মেশিন দিয়ে ফুটো করে দেওয়ার অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। স্বজনরা জানান, 1 মাস আগে চট্টগ্রামে চাঁদগাঁও থানার হাদুমাঝিপাড়া এলাকার ব্যবসায়ী আমজাদের কাছে চাঁদা দাবি করে একই এলাকার বখাটে জালাল, মিল্লাত ও দিদার সহ তাদের সহযোগীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমজাদকে হুমকি দেয় তারা। এরই জেরে বৃহস্পতিবার রাতে চাঁদগাঁও ডেন্টাল মেডিকেলের সামনে আমজাদকে একা পেয়ে আটকে রাখে বখাটেরা। পরে আমজাদের বাবা ও ভাইকে ডেকে মারধর করা হয়। এরপর তাদের সামনে ড্রিল মেশিন দিয়ে আমজাদের 2 পা ফুটো করে দেয় চাঁদাবাজরা। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একদল বাহিনী আসছে, সবাই প্রায় 20-30 জন মতো ছিল। আমার সিএনজি দাঁড় করাই ফেলছে, দাঁড় করাই এবার আমার নামতে বলেছে। আমি তার সাথে সবাই আমার দড়ি দিয়ে বেঁধে ফেলে। তারপর আব্বু আসে, আব্বু আসলে আব্বুর থেকে 2 লক্ষ টাকা দাবি করে। আব্বু চাঁদা দিতে রাজি না হতে তাই ওরা একটা ড্রিল মেশিন বের করে আনে। ড্রিল মেশিন দিয়ে তো আমার পায়ের মধ্যে ডিল করে দেয়। আমরা যখন ছোড়াতে গেছি বলছে আমরা মারামারির দরকার নেই, আমাদের বাইরে দিয়ে ফেলো। বাইরে দেন, ওরা উল্টা আমরা মারা শুরু করছে। আমি প্রধানমন্ত্রী তাদেরকে একটা সুন্দর একটা বিচার চাই, যেন এরকম যেন তারা এরকম আর কাজ না করে। তো আমরা এক্সরে করেছি এবং রোগীকে পরীক্ষা করে দেখেছি যে ওখানে বোনস বা হাড্ডি ফুটা হয়নি, শুধু মাংস ফুটা হয়েছে। এবং যেহেতু ড্রিল বিট বলছে সে, এবং ড্রিল বিট একটা খারাপ জিনিস, ইনফেক্টেড জিনিস, সেজন্য আমরা তাকে রেখে দিয়েছি, তার চিকিৎসা চলবে। এ ঘটনায় ওই বখাটেদের বিরুদ্ধে চাঁদগাঁও থানায় চাঁদাবাজির মামলা করেছে আমজাদের বাবা নুরুল আজিম। মামলার তদন্ত অব্যাহত আছে। আসামি ধরার জন্য আমাদের 2টো টিম মাঠে আছে, অভিযান অব্যাহত আছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত বখাটেরা। নগরীর হাদুমাঝিপাড়া এলাকায় প্রায় 5 বছর ধরে ব্যবসা করছেন আমজাদ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে গোলাগুলিতে 3 রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। এ সময় 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, হাবিবের খোনা পাহাড়ে অস্ত্র মজুতের খবর পেয়ে নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। পুলিশও পাল্টা গুলি চালালে পালিয়ে যায় তারা। পরে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় নূর আলম, মোহাম্মদ জুবায়ের ও হামিদ উল্লাহ নামের 3 রোহিঙ্গা ডাকাতকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জনপদের সময়ের পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন করলে ভেবে দেখা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে, মন্তব্য মির্জা ফখরুলের। ফের সিদ্ধান্ত বদল এরশাদের, জাতীয় পার্টির ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে ভাই জিএম কাদেরের নাম ঘোষণা। মহাসচিব বললেন, এরশাদের অবর্তমানে সিদ্ধান্ত হবে সাধারণ সভায়। ফেনী সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে ঢুকে আলিম পরীক্ষার্থী ছাত্রীকে আগুনে ঝলসে দিয়েছে সহপাঠীরা। অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির মামলার জের, অভিযোগ স্বজনদের। এবং দেশে অগ্নিকাণ্ডের অন্তত 70% কারণ শর্ট সার্কিট। বাজারে নকল তারের ছড়াছড়ি, বিল্ডিং কোড ছাড়া কোনো ভবন নির্মাণ করতে না দেওয়ার ঘোষণা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।